প্রাবন্ধিক শ্রীপান্থ তথা নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটি আলোচনা করে শোনাব। প্রবন্ধটি নেওয়া হয়েছে নিখিল সরকারের লেখা কালি কলম মন এই রচনা থেকে। এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন তার শৈশবে লেখাপড়া করার ক্ষেত্রে ব্যবহৃত কালি কলম সেই বিষয়টি, কি করে তারা কতটা আন্তরিকতার সঙ্গে কালি এবং কলম তৈরি করতেন সেই ধাপগুলি একের পর এক বর্ণনা করেছেন এবং সময়ের সাথে সাথে বহমান সময়ের হাতছানিতে যে সবই একসময় অতীত হয়ে যায়, ঠিক তেমন করে কালি ও কলম সময়ের সাথে সাথে তারাও একসময় হারিয়ে গেছে এবং বর্তমান প্রযুক্তি তাদের সেই হারিয়ে যাওয়ার পেছনে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছে। সেটাই প্রাবন্ধিক একের পর এক সুন্দরভাবে বর্ণনা করেছেন। তোমরা এখন প্রবন্ধটি পড়ব এবং সেটার লাইন ধরে একের পর এক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। অর্থাৎ লেখালেখির যে পদ্ধতি সেটা সম্পন্ন করতে গেলে আমাদের কিন্তু কালিও লাগবে, কলমও লাগবে এবং পাশাপাশি মনটাও দরকার। এতে তিনজনার কোনো একজনার যদি অভাব ঘটে তাহলে কিন্তু লেখালেখির কাজটা সম্পন্ন হবে না। কিন্তু কলম কোথায়? এবার প্রাবন্ধিকের প্রশ্ন হচ্ছে কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। অর্থাৎ প্রাবন্ধিক তিনি কাজ করতেন আনন্দবাজার সংবাদপত্রের এক অফিসে সাংবাদিকতার কাজ। ফলে সেখানে কলম তো অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান, সেটা ছাড়া তো লেখালেখি সম্ভব নয়। কিন্তু সেই অফিসে কাজ করা সত্ত্বেও প্রাবন্ধিকের মনে একটা প্রশ্ন, যেটা লেখালেখির অফিস হওয়া সত্ত্বেও এখানে কলমটা কোথায়? সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। অর্থাৎ সবাই লেখক হলেও একমাত্র প্রাবন্ধিকের কাছেই কলম রয়েছে। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড। তোমরা বুঝতেই পারছো যে যন্ত্র সভ্যতার থাবা এবং সবথেকে আধুনিক যে আবিষ্কার প্রযুক্তির সেটা হচ্ছে কম্পিউটার। সেই কম্পিউটারের কথাই এখানে বোঝানো হচ্ছে যে যাবতীয় যা লেখালেখি এখন কিন্তু আর খাতায় কলমে হচ্ছে না, তার জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার আর তার কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। হরফ শব্দের অর্থ হচ্ছে অক্ষর। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। অর্থাৎ সবাই লেখালেখি করছে কম্পিউটারে আর টাইপরাইটারের সাহায্যে, এবং লেখালেখি করতে করতে মাঝে মধ্যে তারা থেমে সেই পর্দায় একবার দেখে নিচ্ছে যে তাদের লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ প্রাবন্ধিক সংবাদ সংগ্রহ করেন এবং তার অফিস সেগুলোকে লেখার আকারে একটা রূপ দিয়ে দেন। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কেন বিপদ? কারণ প্রাবন্ধিক তো কলম দিয়ে লিখতেই অভ্যস্ত, কিন্তু কলম না নিয়ে গেলে অফিসে তার সমস্যার সম্মুখীন হতে হয়, যা অন্য কারোর ততটা সমস্যার সৃষ্টি করে না। কলম কারোর সঙ্গে কলম নেই, যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে
আমার সুখ নেই। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অর্থাৎ বাকি যারা রয়েছেন তারা তো সমস্তই লেখালেখি করেন কম্পিউটারের সাহায্যে। তো তাদের কাছে যে কলমগুলো রয়েছে সেগুলো নেহাতি দায়সারা, অর্থাৎ কাজ চালিয়ে নেওয়ার মতো একটা কোনো রকমের পেন থাকে। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির অফিস। বুঝতেই পারছো, যেখানে সংবাদপত্র ছাপা হয় সেখানে লেখাই তো একমাত্র অন্যতম মাধ্যম। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করেন আর সেইগুলোই লেখালেখি করে আমরা প্রতিদিন ভোর, সকালবেলা, দুপুরবেলা বা বিকেলবেলায় বিভিন্ন সময় আমরা যে সংবাদপত্র পড়ি সেগুলো লেখার অক্ষরেই আসে, ছাপার অক্ষরেই আসে। তো ফলে সেখানে সবাই কিন্তু লেখক, লেখকের কারখানা। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালো গুণে বুঝিবা আজ আমারও তাই। এখানে রাবতী একটু ঠাট্টা করছেন। তিনি বলছেন যে মুন্সি, মুন্সি শব্দের অর্থ হচ্ছে লেখক। তো যে লেখক হন তাকে চেনা যায় অবশ্যই তার লেখার উপকরণ, খাতা কলম দেখে। তো প্রাবন্ধিকও তো একজন, বলতে গেলে এক অর্থে লেখকই। তিনি যেহেতু লেখালেখির অফিসে কাজ করেন, তো তার আক্ষেপ যে কালি আর কলম এটা যদি না থাকে তাকে যেমন লেখক বলা যায় না, ঠিক তেমনি সময়ের সাথে সাথে সেই কালি কলমও যেন ছুটি নিয়ে নিয়েছে, তার জায়গা দখল করেছে আমাদের যন্ত্র সভ্যতার এক অন্যতম আধুনিক যন্ত্র কম্পিউটার। তো সময় যে পাল্টাচ্ছে এবং সে যে তার ছাপ রেখে যাচ্ছে, এই লাইনের মাধ্যমে কিন্তু সেটাই তুলে ধরেছেন প্রাবন্ধিক। অর্থাৎ এখন আর লেখক বলতে আপনার লেখালেখির যে উপকরণ পেন দিয়েই বোঝানো হয় সেটা কিন্তু না, তার পরিবর্তন ঘটেছে, সময় তাকে ছুটি দিয়ে দিয়েছে। এইবার প্রাবন্ধিক তার শৈশবের কিছু বর্ণনা এখানে তুলে ধরেছেন। আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়াগায়, অজপাড়াগায় মানে প্রত্যন্ত গ্রাম, একদম গেও গ্রাম, সেই গ্রামের কথা বলছে, জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলছেন যে এখানে কলম কিন্তু প্রাবন্ধিকরা নিজের হাতে বানাতেন এবং তার জন্য কি উপকরণ ব্যবহার করতেন, রোগা বাঁশের কঞ্চি। মুশকিল হতো, মুশকিল শব্দের অর্থ হলো সমস্যা। তো মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, চিরে দেওয়া অর্থাৎ মাঝখান থেকে ফেলে দেওয়া। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ কলম তৈরি করলেই যে সেটা ভালো কলম হবে তা না, কলম থেকে কালি পড়তে হবে এবং সেটা যেন সুন্দর লেখার উপযোগী হয়, তার জন্য কি করতে হবে, কলমটার মুখটা চিরে দিতে হবে, সুচালো করে সেটার মুখটা চিরে দিতে হবে। এবং প্রাবন্ধিকরা যখন ছোট ছিলেন তখন তাদেরকে বাড়ির বড়রা সেগুলো শিখিয়ে দিতেন। আর চিরে দিলে কি হতো, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কোথায় পড়বে না, লেখার পাতে। পাতে শব্দের অর্থ এখানে খাতাতে বা পৃষ্ঠাতে। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। দেখো প্রাবন্ধিক তারা শৈশবে লিখেছে নিজের হাতে তৈরি কালি, নিজের হাতে তৈরি কলম এবং লেখার উপকরণ হিসাবে অত্যন্ত সাধারণ জিনিস কলা পাতা, সেটাকে খাতার মতো তারা ব্যবহার করতেন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। হোম টাস্ক তো তোমরা জানো, হোম টাস্ক করছে পণ্ডিত মশাই বা শিক্ষক মশাইরা আমাদের বাড়িতে যে কাজটা দেন করে আনার জন্য, সেটাকে হোম টাস্ক বলে।
আর প্রাবন্ধিকরা কি করতেন, তাদের সময় দেওয়া হোম টাস্কগুলোকে এই কলার পাতাতে সুন্দরভাবে করে নিয়ে যেতেন, আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে এক টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের, অর্থাৎ যাতে দ্বিতীয়বার আর কেউ সেটা ব্যবহার না করতে পারে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, অর্থাৎ যে লেখার যে কলা পাতা পণ্ডিত মশাইয়ের বা শিক্ষক মশাইয়ের দেখার পরে সেটা যে ফেরত দিত, ছিঁড়ে ফেরত দিত, সেটাই তিনি বা তার সহপাঠীরা কোনো এক পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসতেন। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। অর্থাৎ গ্রাম বাংলার অতি সহজ সরল সাধারণ মানুষের কাছে এটা একটা বিষয় ছিল যে গরুকে অক্ষর খাওয়ালে নাকি খুব পাপ হয়, সেটা অনেকটাই গোমাংসের সমান। এরপরে দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অর্থাৎ প্রাবন্ধিক ও তার সমসাময়িক যারা ছিলেন তারা কলম যেমন নিজেরাই তৈরি করতেন, তেমনি কালিও নিজেরাই তৈরি করতেন। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন, তার সঙ্গে বাড়ির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ছিলেন মা পিসি দিদি তারাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। দেখো এখানে বেশ একটা ভালো উক্তি দিয়েছে, বলছে কি প্রাচীনেরা বলতেন, অর্থাৎ যারা একটু বয়স্ক তারা কি বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা। ত্রিফলা বলতে আমলকি, হরিতকি আর বহেরা, এই তিনটে ফলকে একসঙ্গে বলা হয় ত্রিফলা। তো তিলের সঙ্গে সেই ত্রিফলাগুলো এবং শিমুল ছালা, ছালা শব্দের অর্থ হচ্ছে শিমুল গাছের ছাল, এই উপকরণগুলোকে কি করতে হবে, ছাগ দুগ্ধে করি মেলা, অর্থাৎ ছাগলের দুধের সঙ্গে সেগুলোকে মেশাতে হবে। তারপরে লৌহ পাত্রে লোহায় ঘষি, এবং লোহার পাত্রে সেগুলোকে ঘষতে হবে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এবং তার ফলে যে কালি তৈরি হবে, মসি শব্দের অর্থ হচ্ছে লেখার কালি। তো বলছে এই উপকরণগুলো দিয়ে যখন কালিটা প্রস্তুত করা হবে তখন ছিঁড়ে পত্র, অর্থাৎ লেখার পত্র বা কাগজ ছিঁড়ে যাবে, তবুও কিন্তু কালি মুছবে না। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র, অর্থাৎ এটা ছিল ভালো কালি তৈরির একটা ব্যবস্থা বা উপায়। আমরা অত কিছু আয়োজন কোথায় পাব, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। প্রাবন্ধিক বলছেন যে এত উপকরণ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব ছিল না, তারা সহজ সরল পদ্ধতিতে কালি তৈরি করতেন। কেমন ছিল সেটা, বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত, লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। তো বলছে প্রাবন্ধিক সহজ সরল পদ্ধতিতে কালি তৈরি করতেন। কাঠের উনুনে কড়াইয়ের পেছনে যে কালি জমতো সেটাকে লাউ পাতা দিয়ে ঘষে তারা কালি তৈরি করতেন। তার থেকে একটু যারা উপরে ছিলেন তারা কি করতেন, সেই কালো জলের মধ্যে হরিতকি ঘষে দিতেন। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। কালিটাকে আরও কালো করার জন্য আতপ চালটাকে ভালো করে ভেজে নিতে হতো এবং নিয়ে সেটাকে গুঁড়ো করে অনেকেই আবার ওই জলের সঙ্গে মেশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। বলতে এতেই শেষ না, এরপরে কি হতো, ওই যে জলটা তৈরি হতো তাতে লোহার যে সমস্ত খুন্তি থাকতো আগেকার সময় সেটাকে বেশ লাল টকটকে করে পুরানো হতো, মানে এতই হিট দেওয়া হতো যে সেটা লাল হয়ে যেত। তো সেই
লাল তোমার খুন্তিটাকে আবার জলের মধ্যে ছেঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি, অর্থাৎ অল্প জলে আরও সেঁকটা দিলে জলটা আরও গাঢ় হয়ে আরও কালো হয়ে যায়, এবং তারপর সেটাকে ন্যাকড়াতে করে ছেঁকে কালি তৈরি করা হতো। দোয়াত মানে মাটির দোয়াত, আর দোয়াত এখানে কি, কালি রাখা হয় যে পাত্র, সেই পাত্রকে বলা হয় দোয়াত। প্রাবন্ধিকদের সময় কি ছিল, মাটির দোয়াত। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে দেখো, প্রাবন্ধিকরা একদম প্রথম অবস্থায় তারা নিজেরাই কালি তৈরি করতেন, নিজেরাই কলম তৈরি করতেন, এবং কলাপাতা দিয়ে তারা লেখার খাতাও তৈরি করতেন। সেইগুলো দিয়েই তারা লেখালেখি করতেন। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই। অর্থাৎ এত আন্তরিকতার সঙ্গে এত কিছু করে যখন কালি তৈরি করতেন তারা, তার সঙ্গে যেমন পরিশ্রম মিশে থাকতো, পাশাপাশি আন্তরিকতাও থাকতো। তো সেই প্রিয় জিনিসটা যখন হাতছাড়া হচ্ছে, অর্থাৎ কালের নিয়মে, সময়ের নিয়মে প্রযুক্তি যখন আমাদের সভ্যতায় থাবা বসিয়েছে, তখন তাদের সেই অন্তরের একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কালি কলম, সেগুলো যখন হাতছাড়া হচ্ছে, তখন প্রাবন্ধিক বলছে কি, তাতে বেশ কিন্তু কষ্টই লাগে। অর্থাৎ প্রিয় জিনিসটা যখন হাতছাড়া হয়, তখন কিন্তু সকলেরই কষ্ট হয়। তো প্রাবন্ধিক এবং তার সমসাময়িকের যে সমস্ত মানুষজন ছিল, তাদের কথাই তিনি তুলে ধরেছেন যে তাতে তাদের কিন্তু খুবই কষ্ট হয়েছে। তারপর দেখো, ভাবি, আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, প্রাবন্ধিক বলছে এই সময়ের আগে যদি প্রাবন্ধিক জন্মাতেন, অর্থাৎ যীশুখ্রিস্ট যখন জন্মেছিলেন তার আগে যদি জন্মাতেন, তাহলে কি হতো? যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে। আবার আর একটা সংশয় প্রকাশ করছেন যে আমি যীশুখ্রিস্টের আগে জন্মালেও ভারতে না জন্মে যদি মিশরে জন্মাতাম, তাহলে কি হতো আমার? আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। সুমেরিয়ান কারা? সুমেরীয় দেশে যারা জন্মগ্রহণ করেছে বা বসবাস করে, তাদেরকে বলা হয় সুমেরিয়ান। অর্থাৎ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। তবে বর্তমান এর নাম হচ্ছে ইরাক। আর ফিনিশিয়ান কারা? যারা ফিনিশীয় দ্বীপপুঞ্জের প্রাচীন অধিবাসী, তারাই ফিনিশিয়ান। বর্তমানে সেটা হচ্ছে ফিনল্যান্ড। তারপরে দেখো কি বলছে, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। তো প্রাবন্ধিক বলছে যদি আমি সুমেরিয়ান হতাম বা ফিনিশিয়ান হতাম, তাহলে সেই নীল নদের তীর থেকে একটা নল খাগড়া, মানে অনেকটা বলতে পারলে খাগের কলম যার থেকে তৈরি হয়, অনেকটা কঞ্চির মতো এক ধরনের স্বাভাবিক উদ্ভিদ, তো বলছে সেটাকেই ভেঙে নিয়ে এসে তার সঙ্গে সেটাকে ভোঁতা করে তুলি লাগিয়ে লেখার উপকরণ হয়তো তৈরি করতাম। হয়তো সুচালো করে কলম বানাতাম, অথবা বলছে যে সেটাকেই হয়তো শুরু করে মুখটা সুচালো করে কলমের মতো ব্যবহার করতেন। হয়তো ফিনিশীয় আমি, বলছে যদি আমি ফিনিশও হতাম, বন্য প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। তাহলে প্রাবন্ধিকের লেখার উপকরণ কি হতো? কোনো বন্য পশুর হাড় বা কোনো বন্য প্রাণীর হাড় হতো তার লেখার উপকরণ। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, অধীশ্বর অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ সম্রাট, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারকে না, রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু না। তো প্রাবন্ধিক দেখো কত মনের ভাবনা, কত মনের ইচ্ছা,
যে যদি মিশরে জন্মাতো কি হতো, সুমেরীয় হলে কি হতো, ফিনিশিয়ান হলে কি হতো, এবং খোদ যদি তিনি রোম সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজার হতেন তাহলেই বা তার লেখার উপকরণটা কি হতো, তিনি একের পর এক বর্ণনা করেছেন। তো বলছেন কি, তিনি যদি জুলিয়াস সিজার হতেন তাহলে তার যে সমস্ত ওস্তাদ কারিগর ছিলেন, লোকজন ছিলেন, তারা ব্রোঞ্জ ধাতু দিয়ে একটা শলাকা অর্থাৎ পেন, এর পোশাকের নাম হচ্ছে স্টাইলাস, স্টাইলাস দিয়ে অনেক প্রশ্ন আসে, তো হয়তো সেই উপকরণটাই তৈরি করে দিতেন লেখার সরঞ্জাম হিসাবে। সিজার যে কলমটি দিয়ে কাজকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা। দেখো এখানে সিজার বলতে জুলিয়াস সিজারের কথাই বলছে, আর কাজকা হচ্ছেন রোম সাম্রাজ্যের একজন বিপ্লবী। রোমান সেনেটে যখন জুলিয়াস সিজারের উপর আক্রমণ হয় তখন জুলিয়াস সিজার নিজেকে বাঁচানোর জন্য এই স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা দিয়ে কিন্তু কাজকাকে আঘাত করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে এটা বলছে, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, অর্থাৎ সেদিন কিন্তু কলম খুনির আসনে বসেছিলেন। চীনারা অবশ্য চিরকালই লিখিয়া আসছে তুলিতে, অর্থাৎ চীন দেশে যারা বসবাস করেন তারা সেই শুরুর থেকে এখনো অবধি তুলি দিয়েই লিখে আসে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তো বলছে এই চীনাদের বাদ দিলে আমাদের যে জ্ঞান অর্জনের উপকরণ বা বিদ্যার উপকরণ সবাই কিন্তু এই শলাকাকেই ব্যবহার করত। কি বলছে তার পাশাপাশি, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক বা ব্রোঞ্জেরই হোক, অর্থাৎ সেটা যে জিনিস দিয়েই তৈরি হোক, যে উপকরণ দিয়েই তৈরি হোক, সেটা কিন্তু অনেকটাই ব্রোঞ্জের শলাকা জাতীয়ই, অর্থাৎ কলমের মতোই। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, অর্থাৎ সময়ের সাথে সাথে সময় পরিবর্তন হয়েছে। প্রথম অবস্থায় মানুষ একটা কলম বানাতে হয়তো হিমশিম খেত, কিন্তু এখন কলম এতই সস্তা হয়ে গেছে যে স্কুলের ছেলে মেয়েদের ব্যাগে যেন ভুরি ভুরি মানে প্রচুর প্রচুর কলম হয়তো এখনো দেখা যায়। হয়তো গ্রাম অঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, মানে বিষয়টা এখন হয়ে গেছে দুর্লভ, সেটা এখন প্রায় অদৃশ্য, একমাত্র সরস্বতী পুজোর সময় খাগের কলমটাকে দেখা যায়। কাচের দোয়াতে কালির বদলে দুধ, তো বলছে সরস্বতী পুজোয় যে কাচের দোয়াত ব্যবহার করা হতো, অর্থাৎ প্রাবন্ধিকরা মাটির দোয়াত ব্যবহার করতেন, এখন সরস্বতী পুজোয় সেটাই কাচের হয়েছে, এবং কালির বদলে কি ব্যবহার করা হচ্ছে, দুধ। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, এবং সেই দোয়াতের মধ্যে খাগের কলম আছে। পালকের কলমও চোখে পড়ে, চোখে পড়ে না, বলছে পালকের কলমও এখন অদৃশ্য। তার ইংরেজি নাম কুইল। কুইল কি, শর্ট প্রশ্ন আসে। কুইল হচ্ছে পালকের তৈরি কলম। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স, অর্থাৎ লর্ড কার্জন তার সমসাময়িক যে সমস্ত সাংবাদিকরা ছিলেন তারা নিত্য নতুন ইংরাজি শিখছেন ইংরেজদের ঘেঁষা হয়ে, তো তাদেরকে তিনি কি বলতেন, বাবু কুইল ড্রাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই, অর্থাৎ এখন সেই সমস্ত জিনিসগুলো পালকের কলম আজ স্থান পেয়েছে সেই পুরনো দিনের, অর্থাৎ আগেকার সমসাময়িক যে সমস্ত তৈলচিত্র রয়েছে বা ফটোগ্রাফ রয়েছে সেই সমস্ত জায়গায় একমাত্র এইগুলোকে ছবি হিসাবে দেখা যায়, বাস্তবে সেগুলো কিন্তু এখন আর নেই। আজ এই পর্যন্তই।